হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিষয়ের যে 8 নম্বর স্কুল আছে অর্থাৎ গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। এবার একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। দু এক কথায় উত্তর দিতে বলেছে যে কোনো 5টি। প্রথমে দেখে নাও 1.1-এ রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি। এটা তো সবাই জানো নিশ্চয়ই, আগের স্কুলগুলোতে হয়েছে, বইতেও পড়েছো। রেশম কীট পালনের জন্য তুঁত বা মালবেরি যাকে বলে গাছের চাষ করা জরুরি। 1.2-এ দেখো স্কোয়াশ কি। স্কোয়াশ হলো এক ধরনের পাহাড়ি সবজি বা লতানো গাছ যা দেখতে অনেকটা লাউ বা কুমড়োর মতো। অনেকেও ফল হিসেবেও খায়। ঠিক আছে। 1.3-এ দেখো ডিভিসির পুরো কথাটি লেখো। ডিভিসির পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এটাও জানো নিশ্চয়ই, মনে রাখবে ভালো করে। এবারে নেক্সট যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো 1.4-এ দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, মনে রাখবে। 1.5-এ দেখো সান্দাকফু পর্বতের উচ্চতা কত। সান্দাকফু পর্বতের উচ্চতা 3636 মিটার বা 11929 ফুট। এবার 1.6-এ দেখো কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন। অ্যান্সার দেখে নাও 1865 খ্রিস্টাব্দে সেঞ্চুলা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন। কত খ্রিস্টাব্দে এখানে বলেছিল? 1865 খ্রিস্টাব্দে। আর কোন চুক্তির মাধ্যমে এটাও মনে রাখবে, এই কোশ্চেন আসতে পারে, সেঞ্চুলা চুক্তির মাধ্যমে। ঠিক আছে। এবার দুয়ের দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 5টি। 2.1-এ দেখো বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন ড্যাশ। বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে কে লড়াই করেছিলেন? সিধু ও কানু। ঠিক আছে। 2.2-এ দেখো তমলুক শহরের আদি নাম ড্যাশ। তমলুক শহরের আদি নাম কি? তমলুক শহরের আদি নাম আমরা জানি তাম্রলিপ্ত। ওইখানে যে বন্দর ছিল আগে তার নাম কি ছিল? তাম্রলিপ্ত বন্দর। ঠিক আছে। 2.3-এ দেখো বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত। সূর্য সেন কি নামে পরিচিত? সূর্য সেন, বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। শূন্যস্থানে মাস্টারদা লিখবে। 2.4-এ দেখো বীরভূম জেলার ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। বীরভূম জেলায় কোন তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। শূন্যস্থানে কি লিখবে? বীরভূম জেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ড্যাশ 2.5-এ দেখো ড্যাশ জেলা অর্কিডের জন্য বিখ্যাত। এটা অনেকবারই পড়েছো। কালিম্পং জেলা অর্কিডের জন্য বিখ্যাত। শূন্যস্থানে কি লিখবে? কালিম্পং। ড্যাশ চালের দাম 4 গুণ হয়েছিল। 1943 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। বইতে আছে, দেখবে এটা। 1943 সালে। শূন্যস্থানে কি লিখবে? 1943 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। যদি এটা বাংলা সাল জিজ্ঞেস করে, 1943টা তো ইংরেজি সাল, বাংলা সাল হলে 1350 বঙ্গাব্দ বা 1350-এর মন্বন্তরের সময়। এগুলাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে। তবে 1943 সালে লিখবে, বইতে আছে, দেখবে। এবারে 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 3.1-এ দেখো মাটির একটি স্বাভাবিক উপাদান হলো। মাটির একটি স্বাভাবিক উপাদান কি হবে? অপশন খ হবে এখানকার মধ্যে সঠিক উত্তর। গাছের পাতা মাটির একটি স্বাভাবিক উপাদান, যেখান থেকে কি তৈরি হয়? বায়োমাস তৈরি হয়। 3.2-এ দেখো পশ্চিমবঙ্গ চা চাষ হয়। পশ্চিমবঙ্গে কোথায় চা চাষ হয়? এখানকার মধ্যে কোন অপশনটা হবে? গয়ের অপশনটা হবে। উত্তরের পার্বত্য অঞ্চলে চা চাষ হয়। উত্তরের পার্বত্য অঞ্চল মানে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এইগুলায়। ঠিক আছে। 3.3-এ দেখো রেলের ইঞ্জিন তৈরি হয়। কোথায় রেলের ইঞ্জিন তৈরি হয়? এটা অনেকবারই পড়েছে, আগের ভিডিওগুলোও দেখতে পারো। কয়ের অপশনটা ঠিক হবে চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জন কোথাকার? বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। তাহলে এখানে চিত্তরঞ্জনে হবে। 3.4-এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। কোনটা হবে? অপশন গয়েরটা হবে সঠিক উত্তর। 1861 খ্রিস্টাব্দে। কত তারিখে? 7ই মে, মনে রাখবে। 3.5-এ দেখো একটি লুপ্তপ্রায় মাছ হলো। এখানকার মধ্যে কোনটা হবে? অপশন কয়েকটা হবে সরপুঁটি। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি।
এবারে দেখো 4 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। প্রদত্ত জেলাগুলির সদর শহর লিখতে বলেছে। 4.1 দেখো পশ্চিম বর্ধমান এর সদর শহর কি? আসানসোল হবে। পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোল। উত্তর তাহলে আসানসোল হবে। 4.2 দেখো কোচবিহার। কোচবিহারের সদর শহর কোনটা হবে? কোচবিহারের সদর শহর কিন্তু কোচবিহারই। ঠিক আছে, মনে রাখবে এটা। কোচবিহারের সদর শহর কোচবিহার। 4.3 দেখো দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর কোনটা? আলিপুর। আলিপুরদুয়ার লিখবে না, আলিপুরদুয়ার কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত। শুধু আলিপুর হবে। দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর শুধু আলিপুর। আলিপুরদুয়ারও লিখবে না কেউ ভুলেও। ঠিক আছে, শুধু আলিপুরই লিখবে। আলিপুরদুয়ার কিন্তু একটা জেলা এখন পশ্চিমবঙ্গের, যেটা উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে সদর শহর কি? আলিপুর লিখবে। ঠিক আছে, এবারে নেক্সট 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত আকারে লিখতে বলেছে, 2-3 লাইনে উত্তর হবে। আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? সাধারণতন্ত্র দিবস কাকে বলা হয় বলতো? প্রজাতন্ত্র দিবসকে। এটা কবে পালিত হয়? 26শে জানুয়ারি। তাহলে চলো উত্তরটা দেখে নিই। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের নিজস্ব সংবিধান কার্যকরী হয়েছিল। এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য এবং ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে সম্মান জানাতে প্রতি বছর 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র দিবস বা যাকে প্রজাতন্ত্র দিবস বলা হয় সেটা পালন করে থাকি। ঠিক আছে, ভালো করে পড়বে আর ওই ভাষাগুলা মনে রাখবে, একটু মুখস্থ করার চেষ্টা করবে যে বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে, এটা কিন্তু সংবিধানে লেখা আছে। এই 3টা শব্দ মুখস্থ করার চেষ্টা করবে। সম্মান জানানোয় প্রতি বছর 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। 5.2 দেখো যে কোশ্চেনটা আছে, আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে তা লিখতে বলেছে। আধুনিক চাষবাসে নানাবিধ বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কিরকম? যেমন লাঙল ও বলদের জায়গায় এখন ট্রাক্টর ও পাওয়ার টিলারের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। পাশে একটা পাওয়ার টিলারের ছবি দেওয়া আছে। ট্রাক্টর নিশ্চয়ই দেখেছো, 4 চাকায় হয়। আর ফলন বাড়াতে কি হয়েছে? জমিতে উচ্চ ফলনশীল বীজ যাকে হাই ইল্ডেড সিডস বলা হচ্ছে বা হাই ইল্ডেড ভ্যারাইটি HYV, যেটা কি হয়েছিল, কোথা থেকে এসেছিল? সবুজ বিপ্লবের সময় থেকে এসেছিল। HYV অর্থাৎ হাই ইল্ডেড ভ্যারাইটি বা উন্নত বা উচ্চ ফলনশীল জাতের বীজ বা যাকে আমরা হাইব্রিড বীজ নামে জানি। ঠিক আছে, এবং উন্নত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার করা হচ্ছে আধুনিক চাষে পরিবর্তন আনার জন্য। আর সেচ ব্যবস্থা উন্নতির জন্য পাম্প সেট এসছে বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে। এখন কৃষকদেরও পাম্প সেট, স্প্রে মেশিন এটসেট্রা দেওয়া হয় দেখবে। আধুনিক ডিপ ইরিগেশন বিন্দু সেচ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ সাবমার্সেবল বা সেলোর সাহায্যে যে চাষ করা হয়। এছাড়াও বিভিন্ন আধুনিক আছে বিন্দু চাষ, অর্থাৎ সবসময় বিন্দু বিন্দু করে কৃষি জমিতে জল পড়তে আছে ফোঁটা ফোঁটা আকারে। এর ফলে হচ্ছে জমি সবসময় ভেজা ভাব থাকছে, সবজি শাকসবজি ভালো হচ্ছে। এগুলো পরবর্তী ক্লাসে তুমি দেখতে পাবে। এখন আপাতত এইটুকুই পড়ো, বইতে এইটা আছে। এবারে দেখো 5.3 যে প্রশ্নটা আসছে না, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। লুপ্তপ্রায় মাছ বাঁচানোর উপায় একটা টেবিল করে দেওয়া আছে, দেখো কে কি করতে পারে। যারা মাছ চাষ করেন তারা কি করবে? তারা পুকুরে কি করণীয় পদক্ষেপ, দেখো পাশে বাম ডান দিকে। যারা মাছ চাষ করেন তাদের কি করণীয়, ডান দিকে দেখো নীল রঙে লেখা আছে। তারা পুকুরে বড় ফাঁসের জাল ব্যবহার করবেন যাতে ছোট লুপ্তপ্রায় মাছ ধরা না পড়ে। শোল, বোয়াল বা চিতলের মতো রাক্ষসী মাছের থেকে আলাদা পুকুরে লুপ্তপ্রায় দেশি মাছ চাষ ও সংরক্ষণ করবে। ঠিক আছে, যারা মাছ কেনেন তাদের কি দায়িত্ব? এবার দেখো ডান দিকে দেখো বেগুনি রঙে লেখাটা আছে, দেখো বাজার থেকে ছোট দেশি মাছ বা লুপ্তপ্রায় মাছ কেনা থেকে বিরত থাকবে। মানে যেমন বাজারে ছোট ইলিশ আসে, একটু দাম কম হয়, হয়তো আমরা সবাই কিনতে যাই, সেগুলো না কিনলে বেশি ইলিশের যোগান পর্যাপ্ত হবে পরবর্তীকালে, যাতে ইলিশের দাম কমার সম্ভাবনা থাকে। বা অন্যান্য বিভিন্ন ছোট মাছ, দেশি মাছ, যেসব মাছ বিলুপ্ত হতে যাচ্ছে যেমন সরপুঁটি এটসেট্রা, ছোট মাছ কেনা কি হয়েছে বিরত থাকতে হবে। তাহলে কি হয়, মানুষ যদি না কেনে তাহলে নিশ্চয়ই আমদানি করবে না বা দোকানে আসবে না। সাধারণ মানুষকে এই মাছগুলোর গুরুত্ব বুঝিয়ে সচেতন করবেন যাতে বাজারে এগুলোর চাহিদা কমে। চাহিদা না থাকলে কি বাজারে কেউ নিয়ে আসবে না, অতএব ধরবেও না। এবার 3 নম্বরে কি দেখো, পঞ্চায়েত ও পৌরসভার কি দায়িত্ব, দেখো কি করণীয়, দেখো নীল রঙে আবার লেখা আছে, দেখো
সরকারি পুকুর বা জলাশয়ে দেশি মাছ সংরক্ষণের ব্যবস্থা করবেন। মাছ চাষিদের প্রশিক্ষণ দেবেন এবং এলাকার প্রচার চালাবেন যাতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার না করে। এটা পঞ্চায়েত বা পৌরসভার দায়িত্ব বা করণীয় পদক্ষেপ। আর অন্যান্যরা কি করতে পারে? আবার দেখো বেগুনি রঙে লেখা আছে, সাধারণ মানুষ হিসেবে আমরা জল দূষণ রোধ করব যাতে মাছের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না হয়। জল দূষণ হলে কি হয়? মাছ মারা যাবে, বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতি আরও বিলুপ্ত হয়ে যাবে বা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে? আমাদের জল দূষণ, অর্থাৎ মাঠে যে বিভিন্ন কীটনাশক ইউজ করছি সেসব জল যাতে জলাশয়ে না ঢোকে বা নদী নালাতে যাতে দূষণ কম না হয় সেদিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে যাতে প্রাকৃতিক পরিবেশ মাছের নষ্ট না হয়। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। দেখে নাও 5.4-এ যে প্রশ্নটা আছে দেখে নাও, কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারে কোন কোন জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়? ঠিক আছে, তোমার কি কি মনে হয় তুমি আগে নিজে ভাববে, তারপর অ্যান্সারটা দেখবে। নিজে ভেবে আগে যদি কিছু লিখতে পারো লিখবে, তারপরে এখান থেকে পড়বে। এখান থেকে আগে কপি করবে না, তাহলে নিজে লেখার একটা যে ইচ্ছা বা নিজে লেখার যে একটা ভাবনা সেটা তোমাদের মধ্যে আসবে। আগে নিজে ভাবার চেষ্টা করো, যেসব প্রশ্ন তোমার কি মনে হয় থাকে বা তুমি কি করতে পারো সেগুলো নিজে থেকে ভাববে যে এই কীটনাশক রাসায়নিক সারের জমিতে বেশি ব্যবহার হচ্ছে, এরপর জৈব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, বিভিন্ন যে মানে কৃষকের যে বন্ধু কেঁচো বা অন্যান্য যেসব প্রাণী, বিভিন্ন পাখি বা বিভিন্ন মাছ যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তুমি কি করতে পারো বা তোমার কি মনে হয়? বা জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয় কিনা? এরকম যে কোশ্চেন আছে এগুলো ভাববে। কিরকম হয়? কীটনাশক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশে যে সমস্ত জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে সেগুলি হলো মাটির উপকারী জীব ১ নম্বরে। মাটির উর্বরতা বৃদ্ধিকারী বন্ধু পোকা বা অণুজীব, যেমন বলছিলাম কেঁচো এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে বা মারা যাচ্ছে। ২ নম্বরে দেখো পরাগায়নে সহায়ক পতঙ্গ, অর্থাৎ ফুলে পরাগায়ন ঘটাতে সাহায্য করে এমন পতঙ্গ যেমন মৌমাছি, প্রজাপতি ও রং-বেরঙের বোলতা, এগুলা কি হচ্ছে? কীটনাশক দেওয়ার ফলে এরা মারা যাচ্ছে। ফলে পরাগায়ন ভালো হচ্ছে না। ৩ নম্বরে দেখো জলজ প্রাণী। বৃষ্টির জলে সার ও কীটনাশক ধুয়ে পুকুরে বা খালে মিশলে মাছ, ব্যাঙ, পুঁচে এবং জলজ ছোট পোকা মারা যায়। এগুলা কি হচ্ছে? বিভিন্ন বিলুপ্তপ্রায় মাছের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। ৪ নম্বরে পাখি ও অন্যান্য প্রাণী। বিষাক্ত কীটনাশক খাওয়া পোকা খেয়ে অনেক সময় পাখি, যেমন চিল বা শকুন জাতীয় যেসব বিলুপ্তপ্রায় পাখি আগে প্রচুর দেখা যেত এখন দেখা যায় না। খুব কমই দেখা যায়। বা শিকারী প্রাণীরা বিপন্ন হয়ে পড়ছে, অর্থাৎ যারা পোকা ধরে খায় বা পাখিদের ধরে খায় সেই বিষাক্ত কীটনাশক খেয়ে খাওয়া সেই পোকাটাকে বা সেই পাখিটাকে খেলে কি হচ্ছে? এইসব শিকারী প্রাণীরা বা শিকারী পাখিরা কি হচ্ছে? বিপন্ন হয়ে পড়ছে বা মারা যাচ্ছে। ৫ নম্বরে কি হচ্ছে? শত্রু পোকা দমনের বন্ধু। যেমন কি প্রকৃতির ক্ষতিকর পোকাকে সারা যারা নিয়ন্ত্রণ করে সেইসব মাকড়সা বা উপকারী লেডিবাগ পোকাও রাসায়নিক প্রভাবে হারিয়ে যায়। অর্থাৎ যেসব পোকারা হচ্ছে শত্রু পোকারা, অর্থাৎ ফসলের ক্ষতি করে যেসব পোকাদের খেয়ে ফেলে সেইসব পোকারাও নষ্ট হয়ে যাচ্ছে, মানে ফসলের ক্ষতি করে তারাও মারা যাচ্ছে, প্লাস যারা বন্ধু পোকা অর্থাৎ সেইসব পোকাদের খেয়ে ফসলকে রক্ষা করতো তারাও মারা যাচ্ছে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে আর নিজে আগে ভেবে যা মনে আসে, যা ভাবনা আসে সেটা লেখার চেষ্টা করবে, তারপরে এটা থেকে দেখে পড়বে বা বই থেকে দেখে পড়বে। ঠিক আছে, এরপরে দেখো ৬-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখে না। ৬.১-এ দেখো সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা সম্পর্কে লিখতে বলেছে। এটা অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো, সেখানে ডিটেলসে লেখা আছে। এখানকার লোক নানা রকম কাজ করেন। ১ নম্বরে কি করেন? চাষ করেন, অর্থাৎ ধান চাষ বা অন্যান্য কৃষিকাজ করে থাকেন। মধু সংগ্রহ করেন। ২ নম্বরে কি করেন? নৌকা তৈরি করা ও চালানো, অর্থাৎ কোনো জায়গায় নদী পারাপার হওয়ার জন্য নৌকা চালায় অনেকে, বা কোথাও হচ্ছে নৌকা তৈরি করেন, মানে ওই নদীতে যাওয়ার জন্য তো নৌকার প্রয়োজন, নৌকা তৈরি করেন। এটা একটা জীবিকা। ৩ নম্বরে মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার, অর্থাৎ মাছ ধরতে যায় নদীতে। মিন ধরা বলতে কি বলতো? মাছের যে ছোট, ছোট পোনা বা বাচ্চা সেইগুলাকে ধরতে যায়। যেমন চিংড়ি মাছ, ভেটকি মাছ, খসলা বা পার্শে মাছ যাকে বলে, etcetera মাছের পোনা সংগ্রহ করেন বা বাচ্চা সংগ্রহ করেন। কাঁকড়া শিকার করতে যান, সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে অনেক সময় খবরে শুনেছো যে বাঘের হাতে শিকার মারা গেছে, এরকম। ওই মিন থেকেই তা ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়। মেয়েরাই বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করে। ঠিক আছে? ওই যে মিন বললাম, ওই মিন ধরে কি হচ্ছে? ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়। বাগদা চিংড়ির মিনও সংগ্রহ করা হয়, গলদা চিংড়ির মিন সংগ্রহ করা হয়। সেগুলা বেড়িতে চাষ করা হয়। আর কারা করে? মেশে তো ওই মিন ধরার কাজটা
মেয়েরা করে থাকে, কেবলমাত্র মীন ধরার কাজটা বেশিরভাগ মেয়েরা করে থাকে। ঠিক আছে, পাশে দুটো ছবি দেওয়া আছে দেখো, নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে, মধু সংগ্রহ করছে। এইগুলা আপাতত এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, পড়বে, অথবা আমার আগের ভিডিওগুলো দেখে আসবে, কোনো একটা স্কুলে ডিটেলসে আলোচনা করেছি। 6.2 দেখো, প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করছে, উদাহরণ সহ আলোচনা করতে বলেছে। মানুষ তার বুদ্ধি ও প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলোকে নতুন রূপ দেয়। যেমন কিরকম? গাছপালা, গাছপালা থেকে কি পাওয়া যায়? কাঠ পাওয়া যায়। সেই কাঠ কি হয়? অরণ্যের কাঠ ব্যবহার করে মানুষ ঘর বাড়ি তৈরি করছে, সুন্দর সুন্দর ডিজাইনের আসবাবপত্র তৈরি করছে, যেমন চেয়ার, টেবিল, আলমারি। কাগজ এবং নৌকা তৈরি করছে, গাছের কাঠ থেকে কাগজ তৈরি হচ্ছে, নৌকা তৈরি করছে। এগুলা কি হচ্ছে? মানুষ তার বুদ্ধি আর প্রযুক্তিকে ব্যবহার করে কাজ করছে। এবার 2 নম্বরে দেখো, খনিজ আকরিক, মাটির নিচ থেকে পাওয়া লোহার আকরিক থেকে লৌহ ইস্পাত তৈরি করছে, যা দিয়ে পরবর্তীকাল কলকারখানা, যানবাহন, যেমন বাস, ট্রেন এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে। অর্থাৎ লোহা তো এমনি পাওয়া যায়, সেগুলাকে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে, যেগুলো মানুষের ব্যবহার উপযোগী। এবার 3 নম্বরে দেখো, মাটি, প্রকৃতি থেকে পাওয়া মাটি ব্যবহার করে মানুষ ইট, সিমেন্ট এবং মাটির পাত্র তৈরি করছে, যা ঘরবাড়ি নির্মাণে কাজে লাগে। বিভিন্ন মাটির দেখবে এখন বিভিন্ন মেলায়, বিভিন্ন হস্তশিল্প মেলা বসে, বিভিন্ন জায়গায় দেখবে মাটির বিভিন্ন জিনিস সুন্দর রং করে, নকশা করে ডিজাইন করা আছে। ইট তৈরি করছে মাটি দিয়ে মানুষ, যেটা ঘরবাড়ি তৈরি করার কাজে লাগছে। সিমেন্টও এক প্রকার বলতে গেলে কেমিক্যালি যদিও তৈরি হয়, তবে পাহাড়কে কেটে বা পাহাড়ের বিভিন্ন ডাস্ট নিয়ে এসে তৈরি করা হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে? বিভিন্ন ঘরবাড়ি নির্মাণের কাজ করছে, বা ঘরবাড়ি নির্মাণের বিভিন্ন আসবাবপত্র বা ঘরবাড়ি নির্মাণের কাজে লাগছে সেগুলা। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। এবার 4 নম্বর যে পয়েন্টটা আছে দেখো, নদী ও জলপ্রপাত। নদীর স্রোতকে কাজে লাগিয়ে মানুষ কি করছে? জলবিদ্যুৎ উৎপাদন করছে। যেমন ডিভিসি আছে আমাদের, পড়েছো একটু আগে, দামোদর ভ্যালি কর্পোরেশন যার পুরো নাম। সেখানে কি হয়? জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বাঁধ বা ড্যাম তৈরি করে জলকে আটকে রাখা হয়, সেই জলকে প্রচণ্ড স্রোতের সঙ্গে ছাড়া হয়, নিচে টারবাইন বসানো আছে, সেই জলের স্রোতে টারবাইন ঘুরতে থাকে, যা থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যা বর্তমান সভ্যতার একটি প্রধান শক্তি। 5 নম্বর, খনিজ তেল, মাটির তলায় অপরিশোধিত তেল বা যাকে ক্রুড অয়েল হিসেবে জানি, সেই তেলকে পরিশোধন করে কি তৈরি করছি? পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং প্লাস্টিকের বিভিন্ন তরকারি সামগ্রী তৈরি করছি। এইগুলাই হচ্ছে মানুষ তার বুদ্ধি আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছে। ভালো করে পড়বে প্রত্যেকটা পয়েন্ট। এবারে 6.3 দেখো, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করতে বলেছে। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তার প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বরে, নীলকরদের অত্যাচার। ইংরেজ নীলকররা বাংলায় সাধারণ কৃষকদের উপর অকথ্য অত্যাচার করত এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে নীল চাষ করতে বাধ্য করত। নিশ্চয়ই ইতিহাসে পড়েছো বা শুনেছো গল্প। সেই জন্য কি করেছিল? তিতুমির এবং তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। 2 নম্বর কারণ কি ছিল? জমিদারদের শোষণ। ইংরেজ শাসনের মদতপুষ্ট স্থানীয় জমিদাররা সাধারণ প্রজাদের উপর অত্যাচার এবং অন্যায্য খাজনা চাপিয়ে দিত, এই জন্য হচ্ছে লড়াই করেছিল। 3 নম্বর কারণ কি ছিল? কৃষকদের অধিকার রক্ষা। তিতুমির চেয়েছিলেন গরিব চাষিদের এই শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করতে। এই 3টা কারণ আপাতত ভালো করে পড়বে, খুব ভালো করে। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু যদি বুঝতে না পারো, কিছু যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ।